যদিও এই আলিপুর জুতে অনেক ধরনের প্রাণী রয়েছে যাদের খাঁচায় বন্দি করে রাখা হয়েছে, তবে কিছু প্রাণী রয়েছে যাদেরকে খাঁচায় বন্দি না করা সত্ত্বেও তাদের আস্তানা এই আলিপুর জুতে, তারা তাদের ঘর বানিয়েছে। এই ঘর দেখো ওপরে তোমরা দেখতে পাচ্ছ বাদুরগুলো ঝুলছে, এদের কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস এটা। এরা খাঁচায় না থাকা অবস্থাতেও আলিপুর জু এর ভেতরেই রয়েছে এবং এই আলিপুর জু অনেকটাই এরিয়া জুড়ে কিন্তু গাছে গাছে এই বাদুর ঝুলে রয়েছে। হিমা, এ কি দেখি? স্বপ্নে যাকে দেখেছিলাম হাতি সুর দিয়ে জল খাচ্ছিল, দেখছি সত্যিই তো সেরকম, হাতির সামনে দিয়ে সুর দিয়ে জল খাচ্ছে। যাই হোক, চলো বলি তোমাদের এই হাতির কথা। সামনে এই যে দুটি হাতিকে দেখতে পাচ্ছ, এই হাতি দুটির মধ্যে একটির নাম হচ্ছে তিতি, আরেকটির নাম হচ্ছে রানী। তবে আমার জিজ্ঞেস করতে যেও না অবশ্য কে তিতি কে রানী, কারণ ডাকলেও তারা নিজে আমার কথায় সাড়া দেয়নি, তাই আমি বলতে পারলাম না কে তিতি কে রানী। তবে এই যে তিতি এবং এই যে রানী, এই তিতি এবং এই রানীর মধ্যে তিতির বয়স কিন্তু 12 বছর আর রানীর বয়স 10 বছর। তবে একটা কথা তোমাদের বলি যে এই হাতি হচ্ছে কিন্তু মাটিতে থাকা প্রাণীদের মধ্যে সব থেকে কিন্তু বৃহৎ। এই হাতি সাধারণত ভারতীয় হাতি নামে কিন্তু পরিচিত। ভারতবর্ষ, বাংলাদেশ, ভুটান, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, সুমাত্রা ও রোমান ও বর্নিতে কিন্তু এই ভারতীয় হাতি পাওয়া যায়। এরা সাধারণত উষ্ণমণ্ডলের পর্ণমোচী বনাঞ্চলে থাকে। এরা সাধারণত তৃণভোজী প্রাণী হয়ে থাকে। স্ত্রী এবং পুরুষ নির্বিশেষেই কিন্তু গজদন্ত থাকে, মানে স্ত্রী এবং পুরুষের দুজনেরই কিন্তু গজদন্ত থাকে বা গজদাঁত থাকে। তবে সাধারণত পুরুষের গজদন্ত বা গজদাঁতটি কিন্তু বড় হয়। ওই যে সেই মাঝরাতে স্বপ্নের কথা বললাম না, দূর থেকে যে সিংহটি আমার দিকে কটমট কটমট করে তাকাচ্ছিল, দেখো দূর থেকে কেমন ভাবে বসে বসে তাকাচ্ছে। যাই হোক, এই সিংহটি যখন সামনে এসেছিল তখন দেখাই তোমাদের কেমন সেই রূপ, সেই বাঘের মতন কিন্তু সামনে চলে এসেছে এবং এসে জোরে জোরে গর্জন করতে লাগলো আর দেখছিল। মনে মনে ভাবছিল খিদে তো পেয়েছে অনেক জোর, সবে সবে ঘুম থেকে উঠলাম, ব্রেকফাস্ট এখনো করা হয়নি, এতজন ঘুরে বেড়াচ্ছে, একজনকে যদি পাই, যাই হোক ব্রেকফাস্টটা খুব সুন্দর হবে। আবার শুনে তো আমারই পিলে চমকে গেছিল, এত সামনে থেকে দেখা ভাবা যায় না। আবার শুনতে পাচ্ছ, যদিও এটা বেড়াল শ্রেণীদের মধ্যে একজন, কিন্তু তাও এদের যে শক্তির কোনো সীমা নেই। এদের এতটাই শক্তি যে আমাদের ধারণার বাইরে। একটা জলজ্যান্ত পোতা পাথরকে কিভাবে উপড়ে ফেললো। যাই হোক, কিছুটা এগিয়ে যে ওখান থেকে আর একটা পাথর তুলে ফেললো, মানে এতটাই শক্তি যে পাথর তোলাটা মাটি থেকে যেন কোনো ব্যাপারই না। এবং দেখো একটা ইটের টুকরো নিয়ে এভাবে খেলছে যেন একটা ছোট্ট বল, যে ওটা যে ইটের একটা টুকরো সেটা যেন বোঝাই যাচ্ছে। যাই হোক, তোমরা বুঝতে পারছো যে যখন এরা ছাড়া থাকে এবং জঙ্গলে যখন পুরো সুষ্ঠ পুষ্ট থাকে তখন এদের কতটা শক্তি থাকে। যাই হোক, চলো ওকে ওর মতন খেলতে দাও, আমরা চলি নেক্সট কার দেখা পাই তার দিকে। আগে আমরা দেখেছিলাম জাতীয় পশু, এবার আসলাম আমরা জাতীয় পাখি। তবে এখানে কিন্তু তোমরা অনেক ধরনের ময়ূর দেখতে পাবে, তবে তার মধ্যে আমরা সাধারণত 2 ধরনের ময়ূর দেখেই অভ্যস্ত এবং 2 ধরনের ময়ূর আমাদের খুব ভালো লাগে। সবথেকে যা ভালো লাগে সেটা হচ্ছে সাদা ময়ূর। দেখতেই পাচ্ছ তুমি কি সুন্দর অপূর্ব পাখি। ময়ূরের পেখম তুলে নাচের অনেক ভিডিওই হয়তো তোমরা দেখেছো, তবে এখানেও একবার সে পেখম তুলে নেচেছিল। তবে এতটাই কম সময়ের জন্য সে তার নাচ দেখিয়েছিল যে আমার ক্যামেরা বের করানোর আগেই তার নাচ শেষ হয়ে যায়, অর্থাৎ 1 রিলের ছিল বই শেষ। যাই হোক, মনটা ভেঙে গেল, তাই এগিয়ে গেলাম পরের বন্ধুর সাথে দেখা করতে। এরপর এমন একটি পাখির আমি দেখা পেলাম যে পাখিটাকে দেখবো আমি এই আশাটাই করিনি, কারণ এই পাখিটা এতটাই দুর্লভ এবং সব জায়গাতে সাধারণত এই পাখি কিন্তু রাখা হয় না। আমরা অনেকে অনেক জায়গাতেই ঘুরতে গেছি এবং সেখানে হাতি, অনেক সময় বাঘ, অনেক সময় ডিফারেন্ট টাইপস অফ বার্ডস কিন্তু আমরা দেখেছি, কুমির দেখেছি, কিন্তু এই শকুন, মানে ভাবতে পারছো, সামনে থেকে খানিকক্ষণ দেখার পর তো আমি ভুলেই গেছিলাম যে তোমাদেরও দেখাতে হবে। কারণ সবাই যে বলতো না শকুনের চোখ, আবার কেউ কেউ বলে যে শকুনের অভিশাপে গরু মরে না, তাই শকুনটাকে খুব ভালো করে দেখছিলাম। কে জানে ওই যে আমার রাতের স্বপ্নটা হয়তো এর চোখ থেকেই দেখা। এত সামনে থেকে যে শকুন দেখতে পাবো এটা কিন্তু আমি একবারও স্বপ্নেতেও ভাবিনি। পর যে পাখিটির আমরা দেখা পেলাম এটা হলো হর্নবিল, দ্য গ্রেট হর্নবিল। আমরা অনেকেই ইন্ডিয়ান গ্রেট হর্নবিল নামেও কিন্তু জানি। আর একটা কথা বলে দিই, এটাই কিন্তু কেরালার স্টেট বার্ডও বলা হয়। এই হর্নবিল কিন্তু 95 থেকে 130 সেন্টিমিটার, অর্থাৎ 37 থেকে 51 ইঞ্চ পর্যন্ত কিন্তু লম্বা হতে পারে এবং এরা 152 সেন্টিমিটার কিন্তু নিজের ডানা ছড়াতে পারে। সাধারণত এই হর্নবিল কিন্তু 2 থেকে 4 কেজি মতন ওজন হয়ে থাকে। অ্যাভারেজ ওয়েট যদি বলি তাহলে মেলের 3 কেজি এবং ফিমেল 2.59 কেজি কিন্তু হয়ে থাকে। যাই হোক, যাওয়া যাক পরের বন্ধুর কাছে। এরপর যে পাখিটিকে আমরা দেখতে পাচ্ছি এটাকে ভায়োলেট টুরাকো পাখি বলে এবং এটি সাধারণত টুরাকো ফ্যামিলিরই পাখি।
এই পাখি সাধারণত আফ্রিকায় পাওয়া যায়। তাদের লম্বা লেজ 4 সেন্টিমিটারের হয়ে থাকে এবং এই পাখির ডানা 21 সেন্টিমিটার পর্যন্ত ছড়িয়ে থাকে। এর ওজন মোটামুটি ভাবে 360 গ্রাম মতন হয়ে থাকে। এই পাখি সাধারণত ফল মূল, ফলের বীজ ইত্যাদি জাতীয় খাবারই কিন্তু খেয়ে থাকে। এরপর যাকে দেখতে পাচ্ছ তোমরা, এটাকে কিন্তু ইমু বলে। অনেকে আবার অস্ট্রিচ ভেবে বসবে, তা কিন্তু না, এটাকে ইমু বলে। এই ইমু সাধারণত অস্ট্রেলিয়ায় পাওয়া যায়, তবে এরা পাখি প্রকৃতির হলেও এরা কিন্তু উড়তে পারে না। এই ইমু কিন্তু ঘন্টায় 50 কিলোমিটার বেগেও কিন্তু ছুটতে পারে। এরা সাঁতার কাটতে পারে। এরা সাধারণত খুব ঘন জঙ্গলে বা খুব খরা অঞ্চলে কিন্তু পাওয়া যায় এবং এরা সাধারণত ঘনবসতিপূর্ণ এলাকা কিন্তু এড়িয়ে চলে, কারণ এরা একটু খোলামেলা জায়গায় এবং একা থাকতেই বেশি পছন্দ করে। এরা সাধারণত বিভিন্ন ধরনের উদ্ভিদ পোকামাকড় খায়। আরেকটা কথা, 15 থেকে 25টা কিন্তু এরা ডিম পেড়ে থাকে। 56 দিন লাগে এদের ডিমেতে টা দিতে। ছোট্ট ছোট্ট বাচ্চা হয়, অর্থাৎ ইমু হয়, তখন কিন্তু পুরুষেরাই এই ইমু পাখিদের পালন করে থাকে। স্ত্রী ইমুরা বলে, এবার তোদের দায়িত্ব সামলা। এরপর যে মহাশয় আমাদের দেখা দিল তা হলো জলহস্তী। ইন্টারেস্টিং ব্যাপার এটা হলো যে আমি যতবারই এই আলিপুর জুতে ভিজিট করেছি, কেন জানি না এই জলহস্তী সবসময় জলের ভেতরেই ঢুকে থাকে। কখনো ডান দিক থেকে বাঁ দিক, কখনো বাঁ দিক থেকে ডান দিক, অথবা কখনো পুরোপুরি জলের মধ্যে ঢুকে থাকে এবং সাধারণভাবে শুধু পিঠটাই আমরা দেখতে পারি। যাই হোক, ও জলের ভেতরেই বসে থাকুক, আমি ওর সম্পর্কে তোমাদের কিছু তথ্য দিই। এই জলহস্তী সাধারণত পূর্ব আফ্রিকা, বিশেষত দক্ষিণ সাহারাতে কিন্তু পাওয়া যায়। এরা ছোট ঘাস, পাতা, গাছের সবুজ কচি কাণ্ড ইত্যাদি কিন্তু খেয়ে থাকে। তবে এই জলহস্তী কিন্তু 5-6 বছর বয়সেই প্রজনন করতে কিন্তু সক্ষম হয় এবং 8 মাসের গর্ভাবস্থার পরে কিন্তু একটি স্ত্রী বছরে সাধারণত একটি শিশুর জন্ম দেয়। এরা সাধারণত 50 থেকে 60 বছর পর্যন্ত কিন্তু বেঁচে থাকে। এরপর আমরা একটু এগিয়ে যেতেই দেখি যে দুটি ম্যাকাওর মধ্যে ঘরে অশান্তি লেগে গেছে এবং অশান্তিতে এরা এতটাই বেশি অশান্তি করছে, ওর সামনে ক্যামেরা নিজেতেই আমাকে বলল যে এই অশান্তির মধ্যে আর আমাদের আর ছবি তুলতে হবে না, বাবু আগে বেরিয়ে যাও। আমিও ভদ্র ছেলের মতন একটু করে আগে বেরিয়ে গেলাম। ভাবলাম যে দেখছি শেয়ালটা যেখানে ছিল সেখানে অনেকটাই ভিড়। আমি ভাবলাম শেয়াল তো এখানে নেই, তবে ভিড় কেন? ওমা, কাছে দেখি সেই ফেলু মিত্তির সজারুর কাটা, অর্থাৎ সজারু রাখা হয়েছে। আমিও দেখলাম সজারুকে, যদিও চোখে কোনোদিন দেখিনি, তাই এগিয়ে গেলাম সজারু দেখতে। দেখলাম ও মা মুখ লুকিয়ে লজ্জায় ঘরে বসে আছে, ঘরের নতুন বউয়ের মতন। আসলে সদ্য এসছে তো, তাই হয়তো। যাই হোক, খাঁচা দিয়ে কোনো রকমের অন্ধকারের ভেতরে বসেছিল, তাই একটু দেখলাম। দেখে আমরা এগিয়ে গেলাম পরের বন্ধুর দিকে। এরপরেই দেখলাম বড় বড় করে লেখা বন্য কুকুর। আমি ভাবলাম বাড়ির আশেপাশে তো অনেক কুকুরই দেখেছি, এ বন্য কুকুর আবার কি কুকুর? যাই হোক, উকি মেরে দেখলাম এদিক ওদিক চেয়ে দেখলাম কারুরই দেখা পাই না। তারপর নোটিস করলাম যে ওই ছোট্ট যে গোল মতন জায়গাটা রয়েছে তার ভেতরে কেউ যেন একটা ল্যাজ নাড়াচ্ছে। বুঝলাম কুকুরের স্বভাব, শুয়ে শুয়ে তো ল্যাজ নাড়াবেই। যাই হোক, ল্যাজটাই দেখলাম আর বুঝতে পারলাম এটি কুকুর, অবশ্যই কুকুর, কারণ ল্যাজ তো এইভাবে কুকুরেই নাড়ায়। যাই হোক, সে আর আমাদের দিকে তাকালো না, আমরাও এগিয়ে গেলাম। এই কুকুর দেখতে দেখতে একটা জিনিস নোটিস করলাম, পেটের ভেতরে ছুঁচো কেমন জানি দৌড়াদৌড়ি করছে। দূর থেকে যে বাঘটা দেখা যাচ্ছে, কেন জানি না মনে হচ্ছে তারও পেটের ভেতরে ছুঁচো দৌড়াদৌড়ি করছে। সে একবার আগে যায়, একবার পেছনে যায়, আবার আগে যায়, আবার পেছনে যায়, আবার আগে যায়, আবার পেছনে যায়। বুঝতেই পারছি ওরও পেটের ভেতরে ছুঁচো দৌড়াদৌড়ি করছে। ওর সম্পর্কে আরেকটু তোমাদের ডিটেলসে বলি। সে জোরে জোরে ডাকছে আর আগে পিছে ঘোরাঘুরি করছে, কখন তাকে খেতে দেওয়া হবে। সময় হয়ে গেছে তো। যা ভাবলাম ওকে বিরক্ত না করে আমরা একটু এগিয়ে যাই, দেখি এরপরে কার দেখা পাই। ও মা, এখানে এসেও দেখি সেম অবস্থা। এর নাম অবশ্য পায়েল, তবে পায়েলকে দেখছি সেই আগে পিছে ঘোরাঘুরি করছে। বুঝতেই পেরেছি এদের সবারই খাবার কেমন একটা যেন সময় হয়ে এসছে। এই যে বাঘটা কাছ থেকে দৌড়াদৌড়ি করছে, এরা এতটাই কাছে যে ধারণার বাইরে, এবং আমার হাত থেকে মাত্র 2 ফিট দূরে কিন্তু দাঁড়িয়ে এই বাঘটা, এবং তার গায়ের যে স্মেলটা সেটাও কিন্তু আমাদের নাকের সামনে আসছে। মানে বুঝতে পারছো কতটা কাছে আমরা দাঁড়িয়ে রয়েছি এই বাঘটা। যাই হোক, বুঝতে পারলাম এরও প্রচণ্ড খিদে পেয়েছে, তাই আমরা একটু এগিয়ে গেলাম। তারপর দেখলাম একটি সাদা রঙের বাঘ, অর্থাৎ পুরোপুরি কিন্তু আমার স্বপ্নের মতন। সে বসে বসে রোদ পোয়াচ্ছে। খানিকক্ষণ যেতে না যেতেই দেখি সে বাঁ দিক থেকে হাঁটতে হাঁটতে ডান দিকের দিকে চলে আসছে। তোমাদের এই হোয়াইট টাইগার সম্পর্কে একটু বলি। এই হোয়াইট টাইগার কিন্তু বেঙ্গল টাইগারেরই আরেকটি ভেরিয়েন্ট। এই টাইগার সাধারণত মধ্যপ্রদেশ, আসাম, ওয়েস্ট বেঙ্গল, বিহার এবং উড়িষ্যায় পাওয়া যায়। স্পেশালি এই হোয়াইট টাইগার কিন্তু আমাদের এই সুন্দরবনে পাওয়া যায়। তবে এই হোয়াইট টাইগার কিন্তু এতটাই রেয়ার
যে বিগত 100 বছরে 1 ডজনেরও কম অর্থাৎ 12টারও কম কিন্তু হোয়াইট টাইগার দেখা গেছে। এই হোয়াইট টাইগার কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, বেশিরভাগই কিন্তু ভারতবর্ষেই পাওয়া যায়। আলিপুর জু ছাড়া আরও 4টে জুতে কিন্তু এই হোয়াইট টাইগার আছে। এবার যাওয়া যাক জিরাফ মামার কাছে। কিন্তু জিরাফ মামা যাওয়ার আগেই দেখলাম একটি অনেক বড় জায়গা জুড়ে রয়েছে কচ্ছপের বসবাস। প্রচুর পরিমাণ কিন্তু কচ্ছপ, ছোট ছোট কচ্ছপ চারিদিকে চলাফেরা করছে। যেহেতু এই জায়গাটা একটু জলাশয়ের কাছাকাছি, তাই কচ্ছপদের বসবাসের জন্য কিন্তু এটা খুব সুন্দর পরিবেশ। যাই হোক, ছোট বড় অনেক কচ্ছপই কিন্তু এর ভেতরে ঘোরাফেরা করছে। যাই হোক, জিরাফ মামার কাছে যাওয়ার আগে দেখলাম খুব সুন্দর 2টি রাজহাঁস জলের ধারায় দাঁড়িয়ে আছে এবং রোদ পোয়াচ্ছে। এই রাজহাঁস কিন্তু সচরাচর আমাদের শহর অঞ্চলে দেখা যায় না। এরপর আমরা সোজা চলে গেলাম জিরাফ মামার কাছে। দেখো, এই বড় জায়গাটাতে জুড়ে কিন্তু অনেক জিরাফ রয়েছে, কতগুলো জিরাফ, এবং জিরাফ সামনে থেকে কিন্তু দেখতে অনেকটাই লম্বা। জিরাফ, এই জিরাফের এভলিউশন কিন্তু অনেক বেশি। এই জিরাফ কিন্তু পৃথিবীতে অনেক ধরনের পাওয়া যায়। যতটা আমার জানা, প্রায় 9 ধরনের জিরাফ পৃথিবীতে কিন্তু রয়েছে। তবে আমরা সবাই জানি জিরাফ কিন্তু একটি তৃণভোজী প্রাণী এবং সাধারণত গাছের পাতা, ফল মূল, ঘাস এগুলো খেয়ে কিন্তু জিরাফ বেঁচে থাকে। এরপরেই যার দেখা পাওয়া গেল তা হলো লেপার্ড। তবে এরও অবস্থা সেই আগের মতনই, পেটে ছুঁচো দৌড়চ্ছে, তাই সেও ওই কোণে আগে পিছে দৌড়াদৌড়ি করছে। একবার আগে যাচ্ছে, একবার পেছনে আসছে, একবার আগে যাচ্ছে, একবার পেছনে আসছে। যাই হোক, ভাবলাম একেও আর বিরক্ত করে লাভ নেই, আমরা বরঞ্চ একটু এগিয়েই যাই। এগিয়ে যেতেই দেখলাম এক জায়গা প্রচন্ড ভিড়, তাই দৌড়ে গেলাম আমরাও। যে দেখলাম স্বপ্নজয় অ্যানোকন্ডাটা দেখেছিলাম, সে তো দেখি স্বপ্নের মতন কেমন জানি আমার দিকেই এগিয়ে আসছে, এবং সেখান থেকে সেই পায়ের সামনে আরেকটা অ্যানোকন্ডা, সেও দেখি জল থেকে একটুখানি মুখ বের করে আছে। এখানে অবশ্য ভেতরে আমি 5খানা অ্যানোকন্ডা সাপ দেখতে পেয়েছি। তার মধ্যে 4টে খুবই বৃহৎ ছিল এবং একটি ছোট্ট বাচ্চা অ্যানোকন্ডা ছিল। বাচ্চা হোক বা বড়, অ্যানোকন্ডাই। যাই হোক, এদেরকে দেখেছি এই সাপগুলোকে খুব সুন্দরভাবে এই খড়ের মধ্যে কম্বল জড়িয়ে এদের থাকার ছোট্ট বাসস্থান করে দেওয়া হয়েছে এবং সেখানেই তারা খুব সুন্দরভাবে বসবাস করছে। মুখ ঘুরিয়ে দেখলাম পেছনে কেন জানি না শ্রীভূমির লাইন পড়েছে। তোমরা ভাবছো এই জুয়ের ভেতরে শ্রীভূমির লাইন মানে? আরেকটু তোমাদের ডিটেলসে বলি। এই জুয়ের মাঝখানে যে এই বড় আউলটি দেখতে পাচ্ছ, অর্থাৎ প্যাঁচাটি, এই প্যাঁচার পেছনে যে ঘরটি রয়েছে সেটা হলো নিশাচর প্রাণীর ঘর। এই নিশাচর প্রাণীর ঘরের ভেতরে সেই দুর্গাপুজোর সিটি পিপ করে শব্দ বাজানো আর বলা, দাদা দাঁড়াবেন না, জায়গা খালি করুন, পেছনের লোককে দেখার সুযোগ করে দিন। সেম আওয়াজটাই আবার শুনতে পেলাম। কেমন যেন মনে হলো আবার হয়তো দুর্গাপুজো এসে গেছে। যাই হোক, এই শ্রীভূমির লাইন ঠেলতে ঠেলতে আমরা ভেতরে ঢুকলাম এবং ভেতরে ঢুকে সবার প্রথমে যাকে চোখে পড়লো ইন্ডিয়ান প্যাঙ্গোলিন। এই ইন্ডিয়ান প্যাঙ্গোলিন প্রধানত ভারতবর্ষ, চীন, দক্ষিণ পূর্ব এশিয়া, এই আফ্রিকার কিছু অঞ্চলেই কিন্তু পাওয়া যায়। এই প্যাঙ্গোলিনের সমস্ত শরীর ক্যারোটিন নির্মিত কিন্তু আঁশ দ্বারা পুরোপুরিভাবেই কিন্তু ঢাকা থাকে, শুধুমাত্র শরীরের পেটের তলা এবং পায়ের তলার অংশ ছাড়া। এই প্যাঙ্গোলিন কিন্তু প্রধানত পতঙ্গ, পিঁপড়ের ডিম, উই পোকা, বিভিন্ন রকম পোকার লার্ভাই কিন্তু এরা খেয়ে থাকে। মূলত এরা একা থাকতেই বেশি পছন্দ করে। এদের সঠিক কোনো প্রজননকাল না থাকলেও বছরের একবার গ্রীষ্মকাল বা শরৎকালে এরা প্রজনন ক্রিয়া করে থাকে। এদের গর্ভাবস্থার সময়কাল সাধারণত 70 থেকে 140 দিন। আর একটি কথা বলি, আফ্রিকান প্যাঙ্গোলিন যেটা, এই আফ্রিকান প্যাঙ্গোলিন কিন্তু একটি করেই বাচ্চা জন্ম দেয় এবং এশিয়াটিক প্যাঙ্গোলিন 1টি থেকে 3টি করে বাচ্চা জন্ম দেয়। তবে এরা 20 বছর পর্যন্ত কিন্তু কৃত্রিম পরিবেশে বেঁচে থাকতে পারে। যাই হোক, তবে যাওয়া যাক পরবর্তী বন্ধুর কাছে। এর পরেই যাদের দেখা পেলাম তা হচ্ছে সেই সজারু। বলেছিলাম শেয়ালের খাঁচায় ছিল, আর এখানেও কিন্তু সজারুদেরই রাখা হয়েছে। এই সজারু কিন্তু সমস্ত দক্ষিণ পশ্চিম এশিয়া এবং মধ্য এশিয়াতেও পাওয়া যায়। সজারু কিন্তু 60 থেকে 90 সেন্টিমিটার লম্বা হয়। এদের লেজ 25 থেকে 30 সেন্টিমিটার লম্বা। ওজনে এরা 5 থেকে 16 কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের শরীর পুরোটাই কাঁটা দিয়ে ঢাকা থাকে, যা এদের বিপদের হাত থেকে রক্ষা করে। তোমরা হয়তো অনেক ভিডিওই দেখেছো যেখানে বাঘ সজারুকে খেতে এসছে এবং শুধুমাত্র এই কাঁটার ভয়ে বাঘ তাদেরকে শিকার করতে পারছে না। এরা মূলত তৃণভোজী হয়। এরা গাছের পাতা, ছোট ডাল, সবুজ গাছপালা খায়। এরা আবার কখনো কখনো শীতকালে গাছের ছালও খেয়ে থাকে। সাধারণত এরা ফেব্রুয়ারি ও মার্চ মাসে প্রজনন করে। এরা 240 দিনের গর্ভাবস্থানের পরেই 1 থেকে 4টি বাচ্চা জন্ম দেয়। এরা সাধারণত বন্য পরিবেশে 5 থেকে 6 বছর পর্যন্ত বাঁচলেও এরা কৃত্রিম পরিবেশে 10 বছর পর্যন্ত কিন্তু এরা বেঁচে থাকতে পারে। যাই হোক, আমরা চলি পরবর্তী বন্ধুর কাছে। এরপর আমরা যার দেখা পেলাম তা হলো স্লো লরিস বা লজ্জাবতী বানর। এই বানর
ভারতবর্ষ, চীন, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, বাংলাদেশ, বার্মা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে পাওয়া যায়। মাথাটা এদের গোলাকার, চোখ দুটি বড়। এই প্রাণীর একটি বৈশিষ্ট্য হলো যে এদের ব্যাকটেরিয়াল গ্রন্থিতে এক রকমের অ্যালার্জিক উৎপাদনকারী রাসায়নিক থাকে, যা অ্যালার্জি সৃষ্টি করে। এরাও কিন্তু মানুষের মতন সর্বভুক প্রাণী। কীট পতঙ্গ, অঙ্গুরিমাল প্রাণী, ছোট পাখি, সরীসৃপ, ফল ফুলের রেণু ইত্যাদি সব কিন্তু এরা খেয়ে থাকে। প্রজনন সময় বলে এদের কোনো সময়কাল হয় না। এরা প্রায় সারা বছর ধরেই প্রজনন করে। 17 থেকে 21 মাস বয়সে স্ত্রীরাই প্রজনন করতে পারে। 6 মাসের গর্ভাবস্থার পরে এরা 1 থেকে 2টি বাচ্চা কিন্তু জন্ম দেয়। আর কৃত্রিম পরিবেশে এরা 24 বছর পর্যন্ত কিন্তু বেঁচে থাকতে পারে। যাই হোক, এই ভিড় ঠেলতে ঠেলতে শ্রীভূমির লাইন ভেঙে আমরা এই নিশাচর প্রাণীর ঘর দেখে আমরা যথারীতি বাইরের দিকে বেরোলাম এবং বাইরের দিকে বেরিয়ে দূরের একটি বোর্ডের এমন কিছু লেখা দেখলাম, যা লেখা দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে গেল। লেখা আছে, কুমিরের দিকে কেউ পাথর ছুড়বেন না। প্রথমে দেখে হাসি পেলেও পরে ব্যাপারটি ঠিক বুঝে উঠলাম। কুমিরগুলো এমন ভাবে শুয়ে রয়েছে যে বোঝা যাচ্ছে না যে সেটা আসল না নকল। অনেক অ্যানালাইসিস করার পরে আমরা বুঝতে পারলাম যে না, কুমিরগুলো কিন্তু আসল। তবে এই যে কুমিরটি দেখছো, মাঝে মাঝে একটু নড়াচড়া করছে আর চোখ দুটো পিট 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 করছে। ওমা, একটু এগোতেই দেখি সেই সকালের আওয়াজ খিলখিল করতে করতে কানের সামনে ভেসে আসলো। বুঝতেই পারলাম আবার হয়তো সেই বাঁদরটা চেঁচিয়ে আমাকে কিছু একটা বলছে। তাড়াতাড়ি গেলাম তার দিকে। তো যাওয়ার সাথে সাথে দেখলাম 2-4 জন ঝুলতে ঝুলতে কেমন একটা নিজেদের বাড়িতে চলে গেল। যাই হোক, আমরা দেখা পেলাম একটি সাদা বাঁদর এবং একটি কালো বাঁদরের। ওরাও চুপচাপ বসে আছে এবং এরা এতটাই দূরে রয়েছে, ক্যামেরা দিয়ে কোনো রকমের জুম করে তোমাদের দেখালাম। যাই হোক, তারপর আমরা একটু এগিয়ে গেলাম। এগিয়ে যে দেখা পেলাম জেব্রার কাছে। এই জেব্রা কিন্তু আফ্রিকা, দক্ষিণ সাহারাতে পাওয়া যায়। এরা দলে দলে থাকে। এরা সাধারণত জলাশয়যুক্ত এলাকাতেই থাকতে ভালোবাসে, কারণ এরা দল বেঁধে জল খেতে আসে এবং সাধারণত এরা ঘাস খায় এবং 300 থেকে 375 দিনের গর্ভকালের পরে কিন্তু একটি করে বাচ্চা জন্ম দেয়। তবে জেব্রাগুলো কিন্তু কিছুতেই আমাদের দিকে একবারও তাকালো না। আর আমি মনে মনে ভাবলাম এরা হয়তো রেগেই গেছে, কারণ আমি বলে ফেলেছিলাম যে জেব্রা হচ্ছে পৃথিবীর সবথেকে প্রাচীনতম প্রাণী, কারণ আজও তারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই কথাটা শুনে হয় আমার ওপর এত রেগে গেছে যে ওই দিকে মুখ ঘুরিয়ে সেই যে দাঁড়িয়েছে আর একবারের জন্যও এই দিকে তাকালো না। যাই হোক, কি করব, পেছন থেকেই একটু ছবি তুলতে হলো। যাই হোক, আমরা এগিয়ে গেলাম পরের বন্ধুর দিকে এবং পরে যার দেখা পেলাম একেবারে আনএক্সপেক্টেড। আমরা এতবার এসছি ছোট্টবেলা থেকে, সেই ছোটবেলায় একবার দেখেছিলাম বড় টার্টল মানে বড় কচ্ছপ। তারপর আর এই বড় কচ্ছপের কিছুতেই দেখা পাওয়া যেত না। এরা সবসময়তেই একটি ঘরের ভেতরেই ঢুকে বসে থাকতো। তবে আজকে জানে চাঁদ কোন দিকে উঠেছে। রাতে স্বপ্নই এসছিল এরা, এমন ভাবলে হবে। তাই দেখছি হঠাৎ এই কচ্ছপ আমাদের সামনে এসে হাজির হলো। 2টি কচ্ছপ এবং এত বড় কচ্ছপ যা আমি সচক্ষে এর আগে কখনো দেখিনি। বিশাল বড় বড় কচ্ছপ 2টি এবং এদের বয়স অনেক বেশি এবং আস্তে আস্তে এরা একটু করে হাঁটছে। তবে এই যে 2টি কচ্ছপ দেখতে পাচ্ছ, এই 2টি কচ্ছপের খুব সুন্দর নাম আছে। একজনের নাম কথা, একজনের নাম কলি, যা আমাদের সিএম দিয়েছেন। তবে কে কথা কে কলি তা কিছুতেই বলতে পারবো না। তবে যেটুকু দেখে বুঝলাম বড়টি কথা, ছোটটি কলি। যাই হোক, আমরা এগিয়ে গেলাম পরবর্তী বন্ধুর কাছে। পরের যে বন্ধুর সাথে দেখা হলো তা হলো ক্যাশোয়ারি। এই ক্যাশোয়ারি কিন্তু নিউ গিনির স্থানীয় প্রাণী ও দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। এরা উড়তে পারে। এরা খাদ্য হিসেবে সাধারণত ফল এবং তার সাথে ছত্রাক এবং ছোট ছোট মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী কিন্তু খেয়ে থাকে। এরা সাধারণত 3টি থেকে 8টি বড় উজ্জ্বল সবুজ অথবা হালকা সবুজ নীল বর্ণের কিন্তু ডিম পেড়ে থাকে। এদের আয়ুকাল প্রায় 40 থেকে 50 বছর হয়ে থাকে। যাই হোক, যাওয়া যাক পরের বন্ধুর দিকে। এরপরেই আমরা চলে আসলাম ভাল্লুক দেখতে। আর এখানে এসে তো আয়াম তো অবাক। দেখছি স্বপ্নের মতন 2টো ভাল্লুক এখনো স্টিল লড়াই করছে যে কে আমাকে মারবে। সেই সকাল থেকে এসেছি, এখন দুপুর গড়িয়ে বিকেলের দিকে, তাও দেখছি এরা 2জন মারামারি করে যাচ্ছে। যাই হোক, মারামারি হচ্ছে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে মারামারি দেখলাম, কারণ যাই হোক এইরকম মারামারি জঙ্গল ছাড়া তো আর দেখা যায় না। তাই ভাবলাম এখানেই দাঁড়িয়ে একটু মারামারি দেখি। অনেকক্ষণ মারামারি দেখার পরে আমরা ভাবলাম ওরা তো হাঁপাচ্ছে না, যাই এবার বোধহয় সন্ধ্যেই হয়ে যাবে, আমরা একটু দেখি আর কাদের দেখা পাই। তো আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম এবং এগিয়ে যে দেখলাম কত রকমের হরিণ এবং আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রকমের হরিণ। না
একে ভুল করে গরুর বাছুর ভেবে বসো না, এটা কিন্তু হরিণ। এই হরিণকে বলা হয় সম্বর হরিণ বা সম্বর হরিণ। তবে ডাল সম্বার না, কিন্তু এরা হচ্ছে হরিণের এক ধরনের প্রজাতি। এই হরিণ কিন্তু উড়িষ্যার রাজ্য প্রাণী। রক্ষ আবরণ ছোট, গাঢ় বাদামি রঙের লোমযুক্ত হয়ে থাকে এবং পুরুষ হরিণটির 3 থেকে 4টি শাখা প্রশাখা যুক্ত শিং থাকে। এরা নিশাচর এবং আতঙ্কিক অবস্থায় উচ্চস্বর সৃষ্টি করে। এরা কিন্তু সাঁতার কাটতে খুবই পারদর্শী। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, থাইল্যান্ড, দক্ষিণ চীন ইত্যাদি অঞ্চলে কিন্তু এদের পাওয়া যায়। এরা সাধারণত পার্বত্য, বনাঞ্চল, অবাধি জমি, জলাভূমিতেই থাকতে ভালোবাসে। পাতা, বেরি, ঘাস, গমের ভুসি, গাজর, শাকসবজি প্রভৃতি কিন্তু এরা খেয়ে থাকে। 8 মাস ব্যাপী একাকীকালীন একটি করে সন্তান প্রসব করে। এরপর যেটাকে দেখতে পাচ্ছ, এটাকে বলে চিতল হরিণ। হিমালয় পাদদেশের জঙ্গলে ভারতবর্ষের উপদ্বীপ অঞ্চলের এবং শ্রীলঙ্কায় পাওয়া যায়। এরা দলে থাকে এবং সাধারণত এরা শাকাহারী হয়ে থাকে। শুধুমাত্র পুরুষ হরিণেরই শিং থাকে এবং সেই শিং প্রতি বছর কিন্তু খসে পড়ে, আবার পুনরায় গজায়। সাধারণত 6 মাস গর্ভকালের পর একটি করে সন্তান প্রসব করে। আর এই যে ছোট্ট ছোট্ট ছাগল ছানার মতন দেখছো, এগুলো কিন্তু ছাগল ছানা না, এগুলো কিন্তু এক ধরনের হরিণ। এগুলোকে বলে নাচুনে হরিণ। যাই হোক, এসব দেখে ভাবলাম অনেকটাই দেরি হয়ে গেছে, এবার বাড়ির দিকে ফেরা যাক। তবে ফেরার আগে দেখলাম বাড়ি যাব কি করে। সেই যে বলেছিলাম, বড় বড় কুমির রাস্তার মাঝখানে শুয়ে রয়েছে এবং রোদ পোয়াচ্ছে আর ভাবছে কখন আমাকে খাবে এবং দেখছে আমাকে বড় বড় চোখ করে। যাই হোক, কোনো রকমের সাইড কাটিয়ে পালাতে পারলে বাঁচি। কোনো রকমের সাইড কাটিয়ে আস্তে আস্তে বাড়ির পথে যাই। তবে যাওয়ার আগে একটা কথা, আমার এই 151 টাকার আফ্রিকার সফর তোমাদের কেমন লাগলো এটা আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্যালকাটা টু কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এরপরে অনেক চমক আছে। এরপরে ট্রিপ আমরা করতে চলেছি পুরুলিয়ায়। তবে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় তোমাদের অবশ্যই ঘুরে দেখাবো। তো চলো, আজকের মতন বিদায় জানাই, ভিডিওটা এখানেই শেষ করি। আবার দেখা হবে নতুন জায়গায়। তো চলো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো।